বিবিএ অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর দ্য রেকর্ডিং প্রসেস অধ্যায় থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ, সমীকরণের উপাদান, সমীকরণের বর্ধিত রূপ এবং কোনো একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন সংগঠিত লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানেই পড়ো না কেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা 7 কলেজ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এই অধ্যায়টি সমান গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ। ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি হলো সমীকরণ পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী একটি প্রতিষ্ঠানের অন্তর্দায় ও বহির্দায়ের সমষ্টি মোট সম্পত্তির সমান হবে, আর এই সত্যকে যখন গাণিতিক সূত্র দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। সমীকরণটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়, যেমন এ ইজ ইকুয়াল টু ই। এখানে এ হচ্ছে টোটাল অ্যাসেটস বা মোট সম্পদ, ই হচ্ছে টোটাল ইকুইটি বা মোট স্বত্বাধিকার। অথবা এ ইজ ইকুয়াল টু এল প্লাস পি। এখানে এল হচ্ছে আউটসাইডার লায়াবিলিটিস অর্থাৎ মোট বহির্দায়, পি হচ্ছে প্রপাইটরশিপ বা মালিকানা সত্ত্ব। অথবা এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। এখানে ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বা ওই বিশ্লেষণ করলে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি দাঁড়ায় এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই অর আর মাইনাস ই মাইনাস ডি। এখানে সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, ই হচ্ছে এক্সপেন্স বা খরচ, আই হচ্ছে ইনকাম, আর হচ্ছে রেভিনিউ বা আয়, ডি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটি, এ, এল এবং ওই। বর্ধিত হিসাব সমীকরণের উপাদান হচ্ছে এ, এল, সি, আই, ই এবং ডি। উপরের সমীকরণ হতে প্রতীয়মান হয় যে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তি সর্বদা মোট দায়ের সমান হবে, আর এই সত্যের উপর ভিত্তি করে হিসাব সমীকরণ প্রতিষ্ঠিত। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা হিসাব সমীকরণের ভিত্তিতে কতিপয় লেনদেন বিশ্লেষণ করব। আর লেনদেনগুলো বিশ্লেষণ করার সুবিধার্থে দৈনন্দিন কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে তার একটি সামারি আমি প্রস্তুত করেছি। শুরুতে তোমাদের একটা বিষয় একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ভাষাগত একটি সমস্যা। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা সকলে বাংলায় এই অঙ্কগুলো করে এসেছো, কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে এসে তোমাদের ইংরেজিতে এই অঙ্কগুলো করতে হবে। তাই আমি শুরুতে কিছু সম্পদ এবং দায়ের বাংলা অর্থ সহ তোমাদেরকে বলে দিচ্ছি। ক্যাশ, যার বাংলা অর্থ হচ্ছে হাতে নগদ। এ আর অ্যাকাউন্ট রিসিভেবল, যার বাংলা অর্থ হচ্ছে প্রাপ্য হিসাব। এন আর নোটস রিসিভেবল, যার বাংলা অর্থ হচ্ছে প্রাপ্য নোট। সাপ্লাইজ, যার বাংলা অর্থ হচ্ছে সরবরাহ দ্রব্য। এম আই মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যার বাংলা অর্থ হচ্ছে মজুদ পণ্য। পি এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স, যার বাংলা অর্থ হচ্ছে অগ্রিম খরচ। এফ অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, যার বাংলা অর্থ হচ্ছে স্থায়ী সম্পদ। দায় এবং মালিকানা সত্ত্বে রয়েছে এপি অ্যাকাউন্টস পেবল, যার বাংলা অর্থ হচ্ছে প্রদেয় হিসাব। এমপি নোটস পেবল, যার বাংলা অর্থ হচ্ছে প্রদেয় নোট। বি লোন, ব্যাংক লোন, যার বাংলা অর্থ হচ্ছে ব্যাংক ঋণ। ইউ রেভিনিউ, আনআর্নড রেভিনিউ, যার বাংলা অর্থ হচ্ছে অনুপার্জিত সেবা আয়। সর্বশেষ হচ্ছে ক্যাপিটাল, যার বাংলা অর্থ হচ্ছে মূলধন। লেনদেনগুলোর প্রভাব বিশ্লেষণ করার ক্ষেত্রে সহজে আমরা সমাধান করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা লেনদেনের আগে আমরা ভালোভাবে বাংলা করব, এরপর চিন্তা করব এই লেনদেনগুলোর ফলে কোন একটা প্রতিষ্ঠানে বাস্তবে কি প্রভাব পড়ে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেকটা সহজ হবে। শুরুতে আছে দ্য ওনার্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ।
যার অর্থ হচ্ছে মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে কোন একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পায় এবং মূলধন বৃদ্ধি পায়। তার অর্থ হচ্ছে ক্যাশ প্লাস এবং ক্যাপিটাল প্লাস। দ্য ওনার্স স্টার্টেড বিজনেস উইথ গুডস। মালিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। মালিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করার ফলে কোন একটি প্রতিষ্ঠানের মজুত পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে। তার অর্থ হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস ক্যাপিটাল প্লাস। রিসিভড ক্যাশ পেমেন্ট ফর সার্ভিস প্রোভাইডেড। সেবার বিনিময়ে নগদ আদায়। সেবার বিনিময়ে নগদ আদায়ের অর্থ হচ্ছে কোন একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে। এখানে মূলধন বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আমরা মালিকানা সত্ত্বের উপাদানগুলো বিশ্লেষণ করার ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম যে মালিকানা সত্ত্ব বিশ্লেষণে মূলধনের সাথে সকল প্রকার আয় সংক্রান্ত লেনদেনগুলো যোগ করতে হবে এবং ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো বাদ দিতে হবে। তাহলে সেবার বিনিময়ে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস। পারফর্ম সার্ভিসেস অন অ্যাকাউন্ট। ধারে সেবা প্রদান। ধারে সেবা প্রদান করা হলে কোন একটি প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে। তার অর্থ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাপিটাল প্লাস। ক্যাশ রিসিভড ইন অ্যাডভান্স এগেইনস্ট ফিউচার সার্ভিসেস। ভবিষ্যতে সেবা দেওয়া হবে এরকম কাজের নগদ প্রাপ্তি। তার অর্থ হচ্ছে আমাদের দায় বৃদ্ধি পাবে এবং নগদ টাকা বৃদ্ধি পাবে। ক্যাশ প্লাস আনআর্নড সার্ভিস রেভিনিউ প্লাস। কালেক্ট অ্যাকাউন্ট রিসিভেবল। দেনাদারের নিকট থেকে প্রাপ্তি। রিসিভড ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন পারফর্মড। পূর্বে প্রদত্ত সেবার বিনিময়ে নগদ প্রাপ্তি। দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি বা পূর্বে প্রদত্ত সেবার বিনিময়ে নগদ প্রাপ্তির অর্থই হচ্ছে আমার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে এবং দেনাদারের পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস ক্যাশ ফর পারফর্ম সার্ভিস and immediately received by owner। সেবার বিনিময়ে নগদ অর্থ উপার্জন এবং উপার্জনকৃত অর্থ মালিক কর্তৃক উত্তোলন। সেবার বিনিময়ে নগদ অর্থ উপার্জনের অর্থ হচ্ছে আমাদের আয়। আয় হলে মূলধন বৃদ্ধি পাবে। আবার মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনের অর্থ হচ্ছে মূলধন হ্রাস পাবে। তার অর্থ হচ্ছে ক্যাপিটাল প্লাস ক্যাপিটাল মাইনাস। এই লেনদেনটি টোটালি আগের লেনদেনগুলো থেকে একটু ব্যতিক্রম। আগের লেনদেনগুলোতে যদি আমরা একটু লক্ষ্য করি যে প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে দুটা পক্ষের পরিবর্তন হয়েছে, কিন্তু এই লেনদেনে শুধুমাত্র একটি উপাদানের পরিবর্তন হয়েছে। ব্যাড ডেট রিটার্ন অফ আনকালেক্টেবল অ্যাকাউন্ট রিসিভেবল। অনাদায়ী পাওনা ধার্য করা হলে অনাদায়ী পাওনাটা হচ্ছে আমাদের একটি বিক্রয়জনিত ক্ষতি। বাকিতে পণ্য বিক্রি করা হলে বিক্রিকৃত পণ্যের মূল্যের যে অংশ ভবিষ্যতে আদায় করা সম্ভব হয় না সেটা হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা ধার্যের ফলে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পাবে এবং যেহেতু এটা বিক্রয়জনিত ক্ষতি মূলধনের পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস ক্যাপিটাল মাইনাস। এক্সপেন্স পেইড ইন ক্যাশ। নগদে খরচ পরিশোধ। ক্যাশ উইথড্র বাই ওনার। মালিক কর্তৃক নগদ উত্তোলন। দুটি লেনদেনের ফলেই নগদ টাকার পরিমাণ হ্রাস পায় এবং দুটি প্রতিষ্ঠানের খরচ, একটি ব্যক্তিগত খরচ, একটি ব্যবসায়িক খরচ। নগদ টাকা হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ক্যাশ মাইনাস, আর ব্যক্তিগত খরচ বা ব্যবসায়িক খরচের ফলে ক্যাপিটাল মাইনাস। ইনকার্ড এক্সপেন্স অন অ্যাকাউন্ট। বাকিতে খরচ নির্বাহ হলে, খরচ বাকিতে সংগঠিত হোক আর নগদে সংগঠিত হোক, খরচ হলে আমাদের বুঝতে হবে ক্যাপিটালের পরিমাণ হ্রাস পাবে, আর বাকিতে সংগঠিত হলে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্যাপিটাল মাইনাস। এক্সপেন্স পেইড ওনার্স পার্সোনাল ফান্ড। মালিকের ব্যক্তিগত তহবিল থেকে খরচ পরিশোধ। মালিকের ব্যক্তিগত তহবিল থেকে খরচ পরিশোধের অর্থ হচ্ছে খরচ বৃদ্ধি পাওয়া এবং প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি পাওয়া। তার অর্থ হচ্ছে ক্যাপিটাল প্লাস ক্যাপিটাল মাইনাস। এক্সপেন্স পেইড ইন অ্যাডভান্স অর প্রিপেইড। অগ্রিম খরচ পরিশোধ।
অগ্রিম খরচ পরিশোধ করার অর্থ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পাবে এবং অগ্রিম খরচ নামে নতুন একটি সম্পত্তির সৃষ্টি হবে, অর্থাৎ ক্যাশ মাইনাস প্রিপেইড এক্সপেন্স প্লাস প্রিপেইড এক্সপেন্স এক্সপায়ার্ড, খরচের অগ্রিম মেয়াদ উত্তীর্ণ। খরচের অগ্রিম মেয়াদ উত্তীর্ণ হলে খরচের পরিমাণ বৃদ্ধি পায় এবং অগ্রিম খরচের পরিমাণ হ্রাস পায়। খরচ বৃদ্ধি পেলে ক্যাপিটাল মাইনাস, আর অগ্রিম খরচ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে প্রিপেইড এক্সপেন্স মাইনাস। পারচেজ ফিক্সড অ্যাসেটস ফর ক্যাশ, নগদে স্থায়ী সম্পদ ক্রয়। নগদে স্থায়ী সম্পদ ক্রয় করা হলে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাশ মাইনাস ফিক্সড অ্যাসেটস প্লাস পারচেজ ফিক্সড অ্যাসেটস অন অ্যাকাউন্ট, বাকিতে স্থায়ী সম্পদ ক্রয়। বাকিতে স্থায়ী সম্পদ ক্রয় করার অর্থ হচ্ছে স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ফিক্সড অ্যাসেটস প্লাস অ্যাকাউন্টস পেবল প্লাস পারচেজ ফিক্সড অ্যাসেটস অন নোটস পেবল, প্রদেয় নোটের বিনিময়ে স্থায়ী সম্পত্তি অর্জন হলে স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রদেয় নোটের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ফিক্সড অ্যাসেটস প্লাস নোটস পেবল প্লাস ফিক্সড অ্যাসেটস টেকেন বাই ওনার, প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করলে স্থায়ী সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে এবং মূলধনের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ ফিক্সড অ্যাসেটস মাইনাস ক্যাপিটাল মাইনাস। পারচেজ অফিস সাপ্লাই ফর ক্যাশ, নগদে অফিস সরবরাহ দ্রব্য ক্রয় করা হলে অফিস সরবরাহ দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ সাপ্লাইজ প্লাস ক্যাশ মাইনাস। পারচেজ অফিস সাপ্লাইজ অন ক্রেডিট, বাকিতে অফিস সরবরাহ দ্রব্য ক্রয় করা হলে অফিস সরবরাহ দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, অর্থাৎ সাপ্লাইজ প্লাস অ্যাকাউন্টস পেবল প্লাস পারচেজ অফিস সাপ্লাইজ অন সাইনিং এ নোটস পেবল, প্রদেয় বিলের বিনিময়ে অফিস সরবরাহ দ্রব্য ক্রয় করা হলে অফিস সরবরাহ দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রদেয় নোটের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অফিস সাপ্লাইজ প্লাস নোটস পেবল প্লাস পেড অ্যাকাউন্টস পেবল পেড ক্রেডিটর অন ওড, পাওনাদারকে পাওনা পরিশোধ। পাওনাদারকে পাওনা পরিশোধ করা হলে নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় এবং পাওনাদারের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ ক্যাশ মাইনাস অ্যাকাউন্টস পেবল মাইনাস। রিসিভড অর অ্যাকসেপ্টেড এ নোট ফ্রম কাস্টমার, প্রাপ্য নোট গ্রহণ করা হলে প্রাপ্য নোট গ্রহণ করা হলে প্রাপ্য নোটের পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রাপ্য হিসাবের পরিমাণ বা দেনাদারের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ নোটস রিসিভেবল প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস। কালেক্ট এ নোটস রিসিভেবল, প্রাপ্য নোটের বিনিময়ে নগদ অর্জন। প্রাপ্য নোটের বিনিময়ে নগদ অর্জন হলে ক্যাশের নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রাপ্য নোটের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ ক্যাশ প্লাস নোটস রিসিভেবল মাইনাস। নোটস পেবল ইস্যুড, প্রদেয় নোট ইস্যু করা হলে প্রদেয় নোট ইস্যু করা হলে প্রদেয় নোটের পরিমাণ বৃদ্ধি পায় এবং পাওনাদারের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ অ্যাকাউন্টস পেবল মাইনাস নোটস পেবল প্লাস। মেড এ ক্যাশ পেমেন্ট অন দ্য নোটস পেবল, প্রদেয় নোটের অর্থ পরিশোধ করা হলে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং প্রদেয় নোটের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ ক্যাশ মাইনাস নোটস পেবল মাইনাস। বরোড মানি ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ব্যাংক ঋণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাশ প্লাস ব্যাংক লোন প্লাস। borrowed money from bank by signing a notes, প্রদত্ত নোটের বিনিময়ে ঋণ গ্রহণ করা হলে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রদেয় নোটের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাশ প্লাস প্রদেয় নোট প্লাস। মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস ইন ক্যাশ অর ক্রেডিট অ্যাট বুক ভ্যালু, মজুত পণ্য বিক্রয় নগদে অথবা বাকিতে লিখিত মূল্যে। এখানে দুটা লেনদেন একসাথে করে দেওয়া হয়েছে, নগদ লেনদেন এবং বাকি লেনদেন। আমি দুটা ভিন্ন ভিন্ন আলোচনা করতেছি। মজুত পণ্য নগদে বিক্রি করা হলে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় এবং মজুত পণ্যের পরিমাণ হ্রাস পায়,
অর্থাৎ ক্যাশ প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস। আবার মজুত পণ্য বাকিতে বিক্রি করা হলে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মজুত পণ্যের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস ইন ক্যাশ অর ক্রেডিট অ্যাট আন্ডার ভ্যালুড। লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে মজুত পণ্য নগদে অথবা বাকিতে বিক্রয়। লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে কোনো পণ্য বিক্রি করার অর্থ হচ্ছে সেটা আমাদের ক্ষতি, আর ক্ষতি হলে আমরা বলবো ক্যাপিটাল থেকে মাইনাস। নগদে মজুদ বিক্রি করার অর্থ হচ্ছে ক্যাশ প্লাস, বাকিতে মজুদ বিক্রি করার অর্থ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস। নগদে মজুদ বিক্রি করলেও মজুদের পরিমাণ হ্রাস পায়, বাকিতে মজুদ বিক্রি করার ফলে মজুদের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস। মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস ইন ক্যাশ অর ক্রেডিট অ্যাট ওভার ভ্যালুড, অর্থাৎ লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মজুদ নগদে বা বাকিতে বিক্রয়। লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয়ের অর্থ হচ্ছে মুনাফা অর্জন, আর মুনাফা অর্জনের অর্থ হচ্ছে আমাদের মূলধন বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাপিটাল প্লাস। নগদে মজুদ বিক্রি করার অর্থ হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাবে, ক্যাশ প্লাস। বাকিতে মজুদ বিক্রয়ের অর্থ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাবে, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস। আর মজুদ বিক্রয়ের অর্থ হচ্ছে মজুদের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস। আর ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করা হলো। স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করার অর্থ হচ্ছে স্থায়ী সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে, এবং স্থায়ী সম্পত্তির অবচয় যেহেতু ব্যবহারজনিত ব্যয়, ব্যয়ের অর্থ হচ্ছে ক্যাপিটালের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ ফিক্সড অ্যাসেটস মাইনাস ক্যাপিটাল মাইনাস। আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড, অনুপার্জিত সেবায় উপার্জিত হলে। অনুপার্জিত সেবায় উপার্জিত হলে আমাদের অনুপার্জিত সেবায় নামক দায়ের পরিমাণ হ্রাস পায় এবং মূলধন বৃদ্ধি পায়, অর্থাৎ আয় বৃদ্ধি পায়। সুতরাং আনআর্নড সার্ভিস রেভিনিউ মাইনাস ক্যাপিটাল প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল লেনদেনগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সব হচ্ছে এক মালিকানা কারবারের। এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা আবার দুই ধরনের প্রতিষ্ঠান পেয়ে থাকি, মুনাফাভোগী প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠান। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখব সেলস, পারচেজ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সংক্রান্ত লেনদেন থাকবে, সেই ধরনের অঙ্কগুলোকে বলবো আমরা মুনাফাভোগী প্রতিষ্ঠানের, এবং যেগুলোতে সার্ভিস রেভিনিউ দেওয়া থাকবে ওই ধরনের অঙ্কগুলোকে বলবো আমরা সেবামূলক প্রতিষ্ঠানের। এক মালিকানা প্রতিষ্ঠান ছাড়াও কখনো কখনো আমাদের যৌথ মূলধনী প্রতিষ্ঠানের লেনদেনগুলোর মাধ্যমেও হিসাব সমীকরণের প্রভাব বের করতে বলে। তো এখন আমি আলোচনা করব এক মালিকানা কারবার এবং যৌথ মূলধনী কারবারের সাথে কোশ্চেনের পার্থক্যটা কি। যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের অবশ্যই শেয়ার নিয়ে ব্যবসা শুরু করা হয়, এরকম কোনো লেনদেন দেওয়া থাকবে, এবং রিটেইন আর্নিং ব্যালেন্স বা রক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত নামে একটি উদ্বৃত্ত দেওয়া থাকবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক মালিকানা কারবারে সকল প্রকার ব্যয় এবং আয় সংক্রান্ত লেনদেনগুলোর জন্য আমাদের মূলধনে একটা প্রভাব পড়েছিল, কিন্তু যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় এবং ব্যয়ের জন্য মূলধনে কোনো প্রভাব পড়বে না। সকল প্রকার আয় এবং ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর জন্য আমাদের রিটেইন আর্নিং এ একটা প্রভাব পড়বে। সকল প্রকার আয় সংক্রান্ত লেনদেনগুলোর জন্য রিটেইন আর্নিং বৃদ্ধি পাবে এবং সকল প্রকার ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর জন্য রিটেইন আর্নিং হ্রাস পাবে। এবং শেয়ার ক্যাপিটাল নিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে শুধুমাত্র শেয়ার ক্যাপিটালের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। আশা করি তোমরা ভালোভাবে দুই ধরনের প্রতিষ্ঠানের পার্থক্যটা বুঝতে পেরেছো, এবং আজকের আলোচনায় যে সহজ কৌশলটা অনুসরণ করেছিলাম তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই।